একজন নেতার একটা কল রেকর্ড বা একটা ভিডিও একজন সাংবাদিকের কাছে আছে, সে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার জায়গায় আগে ওই নেতাকে কল দেয়, আমাকে কত দিবেন, দিবেন নাকি প্রচার করে দিব। মানুষের এক্সপেকটেশন থাকে বিরোধী দলের কাছে, তারা সমালোচনা করে করে ক্ষমতাসীন দলের অন্যায়গুলা সামনে নিয়ে আসবে। যে কোনো অপরাধী পুলিশের থেকে বেশি সাংবাদিকের ক্যামেরাকে ভয় পায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তাদের যে ভালো দিকগুলো আছে বা আরো কোন কোন ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে বলে আপনি মনে করছেন? রিমোট এরিয়ার কর্মীরা হচ্ছে জঘন্য, তাদের আচার আচরণ, তাদের নৈতিকতা, তাদের টোটালটাই, তারা হচ্ছে যে মানে কি বলে যে চেয়ার একই বা ওই যে প্রসেস একই। ওই যে আমি প্রথমেই যে কথাটা বললাম যে চাঁদাবাজি, লুটতরাজ, একজনকে মারধর করা, এই দখলদারের রাজনীতি, এটা পুরা দমে করতেছে। এটা বিএনপি হরহামেশাই করতেছে। এখন আপনি আমাকে বলতে পারেন জামাত করতেছে না, অবশ্যই জামাতেরও রিমোট এরিয়ার নেতা কর্মীরা করতেছে। শুধুমাত্র বিএনপি কে এখানে বললে তো হবে না, সংসদে দুইটা দলই আছে, প্রধান মানে ক্ষমতাসীন দল আছে, বিরোধী দল আছে। বিরোধী দলের সব থেকে বড় দোষ হচ্ছে যে তারা এই রিমোট এরিয়াগুলো সার্ভে করে, সার্ভে রিপোর্টটা কেন বিরোধী দল সংসদে এটা উত্থাপন করে না। মানুষের এক্সপেকটেশন ক্ষমতাসীন দলের কাছে থাকে না, মানুষের এক্সপেকটেশন থাকে বিরোধী দলের কাছে, তারা সমালোচনা করে করে ক্ষমতাসীন দলের অন্যায়গুলা সামনে নিয়ে আসবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিএনপির দূরদর্শিতার অভাব, কথা বলার ক্ষেত্রে, আবার কাজের ক্ষেত্রে অনেকগুলা কাজ করতেছে। যেমন চীনের সাথে যে বন্ধুত্বপূর্ণ, আমি সব সময় বলি পার্শ্ববর্তী দেশগুলো আমাদের বন্ধু হবে, কিন্তু আমরা তাদের গোলাম হব না। ভারত বন্ধু, ঠিক আছে, বন্ধুর সাথে বন্ধু কখনো মাথা ঝুঁকে কথা বলে না, কাঁধে কাঁধ মিলায় কথা বলে, হাতে হাত রেখে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলবে। যদি চোখে চোখ রেখে কথা বলতে পারে দেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু যদি তাদের সাথে গিয়ে মানে প্রভু আর দাসত্বের সম্পর্ক থাকে দেন আমার ওইখানে গিয়ে সমস্যা আছে। তো তারেক রহমান এগুলো ভালোভাবে ডিল করতেছে, চীনে গেছে ভালোভাবে ডিল করতেছে, পররাষ্ট্রনীতি আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত ভালোভাবে ডিল করতেছে। তবে মানে বিচার বা স্বরাষ্ট্র অবস্থা ভয়াবহ, এবং এই লোকটার আমার মনে হয় যে আল্লাহ মুখটা না দিলে আমার মনে হয় যে ভিক্ষা করে খাওয়া লাগতো। মুখে তার যেই ফুলঝুরি, তার এলাকা দিয়েই তো সব থেকে বড় মাদকের মানে সাপ্লাইটা তার এলাকা দিয়ে আসে, সে সেটা নিয়ন্ত্রণ করতে পারতেছে। আমি জানি না সে নিয়ন্ত্রণ করতে চায় কি না আদৌ। এই যে বুড়িটা মানে মারা গেলেন রেল স্টেশনে, কি হৃদয় বিদারক একটা ব্যাপার। মাত্র 40,000 টাকার জন্য তাকে মানে কি নির্মম ভাবে মানে আহত করছে, এবং গতকাল সে মারা গেল। বাংলাদেশের মানে নিরাপত্তা কোথায়? বাংলাদেশের মানুষের নিরাপত্তা কোথায়? রিক্সাওয়ালা, ছাত্র, শিক্ষক, দিনমজুর সবাই নেমে আসছে শুধুমাত্র এই একটা কারণে, ভাই আমি আমার নিজের ঘরে বসে বা আমি যদি রাস্তায় থাকি রাস্তায় বসে আমি 2 বেলা 2 মুঠো ভাত খেয়ে ঘুমাইতে চাই, আর কিছু না। ওই ভিক্ষুক বা রিক্সাওয়ালার অনেক অনেক ভিডিও দেখছেন না রিক্সাওয়ালাদের, তারা তো এখনো রিক্সা চালায়, নাকি তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে? তারা লাইফস্টাইল চেঞ্জ করার জন্য ইয়ে করে নেয়। প্রবাসীরা যারা রেমিটেন্স বন্ধ করে দিছে, তারা কি জন্য বন্ধ করছে? তাদের কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তারা একমাত্র লাভ, ভাই আমি 5 বছর 10 বছর 15 বছর বিদেশে থাকি, আমার পরিবারটা একটু নিরাপদে থাকুক, আমার জন্য কখনো ফোনে শোনা না লাগে যে তোর ভাইকে কেউ একজন উঠায় নিয়ে গেছে বা মেরে ফেলছে, তোর বোনকে কেউ একজন রেপ করছে। তো এই জায়গা থেকে আমি বলবো যে সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে আমাদের নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সব থেকে আরো একটা বড় সমস্যা হচ্ছে তারা নিরাপত্তা দিচ্ছে বেছে বেছে ফ্যাসিস্টদের। মেহের আফরোজ শাওন এখন পর্যন্ত বাংলাদেশে থাকে কিভাবে? থেকে সে জুলাই নিয়ে কটূক্তি করে কিভাবে? সো আরো অনেক আছে, অনেক বেশি হয়ে যাবে। কারণ বাংলাদেশের এই সরকারটা নিয়ে জেনজির অনেক কিছু বলার আছে। এর আগে কেউ সংসদ দেখতো না, এই ইলেকশনের পরে সবাই বসে ভাতের প্লেট হাতে নিয়ে তারা সবাই সংসদ দেখে, এবং আমার পছন্দের মানুষটা কি বলতেছে বা বিরোধী দল কি বলতেছে, তারেক রহমান কি বলতেছে, শফিকুর রহমান সাহেব কি বলতেছে, এগুলা দেখে মানুষ। এই জন্য জেনজিকে আপনি এখন যে কাউকে জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের ক্ষমতাসীন দল নিয়ে তুমি আলোচনা বা সমালোচনা কিছু করো, তারা দেখবেন আপনার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারবে। সো এইটা একটা ব্রড একটা আলাপ আর কি, যে ক্ষমতাসীন দলকে আমি ভালো কাজের জন্য কি দিব, খারাপ কাজের জন্য কি দিব। তো সংক্ষেপে এতটুকুই। ইদানিং অনেকেই মিডিয়ার ভূমিকাটাকে নিয়ে সমালোচনা করছে। কেউ কেউ বলছে যে আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই মিডিয়া এবং কালচারাল উইং। কারণ বিগত 17 বছরে এই মিডিয়াতে আওয়ামী লীগের কোনো মানে দুর্নীতি, অনিয়ম প্রকাশ করেনি।
এ ব্যাপারে আপনার বক্তব্য শুনতে চাচ্ছি। না, বিগত 17 বছরে আওয়ামী লীগের কোনো দুর্নীতি প্রকাশ করে নাই, এটা ভুল কথা। আমরা তো মিডিয়া মারফতেই সবকিছু জানতে পারছি। মুতির ছাগল কাণ্ড, তারপরে আপনার মাহিয়া মাহি মুরাদের আপনার কল রেকর্ড, তারপরে যা যা আছে, এই সমালোচনা হয় না এমন না, তাই না? আপনাদের প্ল্যাটফর্ম যেটা আছে এটাও তো মানে ফ্যাসিবাদীর সময় তাদের এগেনস্টে সমালোচনা করতে করতে এই পর্যন্ত উঠে আসছে। সো ব্যাপারগুলা মোটেও এমন না যে মিডিয়া ফ্যাসিবাদীর সময় মুখ বুজে ছিল। মুখ বুজে থাকলে রিভলিউশন হইতো না। তাদেরও যথেষ্ট ভূমিকা আছে, তারা এই আন্দোলনের জন্য আমাদের সাংবাদিক, শহীদ সাংবাদিকও আছে। সো এইটা রং। তবে জুলাইয়ের পরে আমাকে যদি মোটা দাগে তিনটা জিনিসের কথা বলে যে এই তিনটা জিনিস তুমি চেঞ্জ যদি বাংলাদেশে দেখতে চাও, আমি 1 নম্বরে বলবো মিডিয়া রিফর্ম করতে হবে, মিডিয়াকে স্বাধীনতা দিতে হবে। আমার একটা মিডিয়া হাউসের যে কি পরিমাণ নিয়ন্ত্রণ থাকে ক্ষমতাসীন দলের, এটা এখন বাংলাদেশে এখন দেখলে বোঝা যায় আর কি। 11 দলীয় জোট, তারা কিন্তু আপনার জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় প্রোগ্রাম করতেছে। কতগুলা মেইন স্ট্রিম মিডিয়া এগুলো আসতেছে না। তারপরে এনসিপি জুলাই পদযাত্রা করতেছে, কতগুলো মিডিয়া আসবে আপনি দেখেন? আসবে না। বিএনপি কোথায় যাচ্ছে, কি করতেছে না করতেছে, জায়মা রহমান কোন কানের দুল পড়ছে, তারেক রহমান তার ওয়াইফ কে নিয়ে মানে কিভাবে হেঁটে যাচ্ছে, এগুলো মেইন স্ট্রিম মিডিয়ায় ঢালাও ভাবে প্রচার হচ্ছে। তো ব্যাপারগুলো এমন যে আমরা নিজেরাই দাসত্বটাকে পছন্দ করি। পুলিশ রিফর্ম পুলিশ নিজেই চায় না, মিডিয়া রিফর্ম মিডিয়া নিজেই চায় না। মিডিয়া সবসময় চায় ক্ষমতার কাছাকাছি থাকতে, অথচ মিডিয়া হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করার একটা মানে জায়গা। মানে যে কোনো অপরাধী পুলিশের থেকে বেশি সাংবাদিকের ক্যামেরাকে ভয় পায়। তো এই জায়গাটা আমার মনে হয় যে দুই জায়গাতে পর্যাপ্ত পরিমাণ গ্যাপ, যে মিডিয়াগুলা এখন পর্যন্ত এখন ফ্যাসিবাদী বয়ান তৈরি করে, এটা ট্রু, 100% ট্রু। কারণ তাদের বেনিফিটেড হয়েছে, মেইন স্ট্রিম মিডিয়াগুলো এক সময় গিয়ে অনেক বেনিফিটেড হয়েছে। তারপরে এই যে ধরেন যে মানে আমি ঢালাওভাবে সবাইকে বলি না, ধরেন যে একটা অদৃশ্য একটা লেনদেন হয়। ধরেন যে একজন নেতার একটা কল রেকর্ড বা একটা ভিডিও একজন সাংবাদিকের কাছে আছে, সে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার জায়গায় আগে ওই নেতাকে কল দেয়, আমাকে কত দিবেন নাকি প্রচার করে দিব। যদি দেয় তাহলে আর প্রচার হয় না, যদি না দেয় তখন সামনে চলে আসে। ব্যাপারগুলো এমন হয় আর কি। সো আমার কাছে মনে হয় যে অদৃশ্য হোক বা দৃশ্যমান হোক, মিডিয়ার একটা কন্ট্রোল ক্ষমতাসীন দলের কাছে আছে, এবং এটা আমার কাছে মানে কালচারালি এস্টাবলিশড হয়ে গেছে। এটা হচ্ছে মিডিয়ার কথা।